আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান একুশের চোখে। দেশে এখন সর্বাধিক উচ্চারিত একটি শব্দ ক্যাসিনো। সহজ করে বললে জুয়াখানার আপডেট ভার্সন এই ক্যাসিনো। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান শুরুর পর ক্যাসিনো হোতাদের নাম সামনে আসতে থাকে। এদের একজন যুবলীগের মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট। তার তত্ত্বাবধানে কয়েকটি আর তার কর্মী দ্বারা পরিচালিত হতো বেশিরভাগ ক্যাসিনো। আরও যাদের নাম আসে এই ক্যাসিনো হোতা হিসেবে তারা হলেন যুবলীগ মহানগর দক্ষিণের সদ্য বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ ভূঁইয়া, ওয়ার্ড কমিশনার মমিনুল সাইদ। অভিযোগ ওঠে সহযোগীদের নিয়ে ক্লাবগুলোকে জিম্মি করে ক্যাসিনো বা জুয়ার আসর চালিয়ে কোটি কোটি টাকা আয় করেছেন এই হোতারা। দর্শক, একুশের চোখের আজকের অনুসন্ধান রাজধানী জুড়ে ক্যাসিনো বা জুয়ার আসর। অনুসন্ধান ও রিপোর্ট করেছেন সাইদুল ইসলাম, আর সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা। একসময় ঢাকায় ফুটবল লিগের দাপুটে দল ভিক্টোরিয়া ও ওয়ান্ডার্স ক্লাব। স্বাধীনতার পর আবাহনী মোহামেডানের দ্বৈরথ্যের মধ্যেও বহুদিন উজ্জ্বল ছিল আরামবাগ ক্রীড়াচক্র ও ব্রাদার্স ইউনিয়নের মতো দলগুলো। পরে যুক্ত হয় ফকিরাপুল ইয়াংম্যানস। বেশিরভাগ ক্লাবই রয়েছে ফুটবলের পাশাপাশি ক্রিকেট ও হকি দল। বিশ্বের নামিদামি অনেক খেলোয়াড়ও খেলে গেছেন বেশ কিছু ক্লাবের হয়ে। ফুটবলের সেই জৌলস আর নেই। ক্রিকেট আলো ছড়ালেও অনেক ক্লাবের সক্রিয় অংশগ্রহণ নেই। হকিতেও একই অবস্থা। খেলাধুলায় না থাকলেও ক্লাবগুলো হয়ে ওঠে অনুমোদনহীন ক্যাসিনো বা জুয়ার আখড়া। এখান থেকে কোটি কোটি টাকা আয় করে ফুলে ফেঁপে ওঠেন ক্লাব কর্মকর্তারা। ক্লাবগুলোতে জমজমাট জুয়ার আড্ডা বা ক্যাসিনো চলছে, সে খবর হয়তো দেশবাসীর কানে পৌঁছায়নি। তবে জুয়ারি নীতি নির্ধারক ও আইন শৃঙ্খলা বাহিনীর অজানা ছিল না। এ নিয়ে কিছু রিপোর্ট হয়েছে গণমাধ্যমে, কানে তোলেননি সংশ্লিষ্টরা। শেষ পর্যন্ত 18 সেপ্টেম্বর শুরু হয় অভিযান শুরু করা হয় সদ্য বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া চালিত ফকিরাপুলের ইয়াংম্যানস ক্লাব থেকে। যুবলীগের ওই নেতা তার নিয়ন্ত্রিত ক্লাবে জুয়ার সঙ্গে মাদকও যুক্ত করেছিলেন। সকাল 8টা থেকে 24 ঘন্টায় 3 শিফটে বসত জুয়ার আসর। যাতায়াত সমাজের প্রভাবশালীদের। র্যাবের অভিযানেই বেরিয়ে আসে সব তথ্য। রেখেছিলেন জুয়ার বিভিন্ন সরঞ্জাম, অনুমোদনহীনভাবে আসা বিদেশি সিগারেট, জুয়া চালানোর জন্য বিদেশি অপারেটর সহ নানা আয়োজন। অভিযানে বিদেশি নাগরিক সহ 142 জনকে আটক করা হয়। ফকিরাপুলে অভিযান শুরুর সাথে সাথেই ক্যাসিনো মালিক খালেদের গুলশানের বাসায় অভিযানে নামে র্যাব। সেখান থেকে তাকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এরপরেই শুরু হয় ওয়ান্ডার্স ক্লাবে অভিযান। এখানেও পাওয়া যায় ক্যাসিনো ও জুয়ার সরঞ্জাম, দেশি বিদেশি মাদক দ্রব্য। ওয়ান্ডার্স ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের অন্দরমহলেও চলে জুয়া ও নেশার আড্ডা। বনানীর গোল্ডেন ঢাকা ক্যাসিনোর মালিক এক রাজনৈতিক প্রভাবশালী। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র পরিচালনায় প্রশাসক নিয়োগ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তারপরেও সেখানে ক্যাসিনো সচল ছিল। এরপর রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র অভিযান চালিয়ে সভাপতি শফিকুল আলম, ফিরোজ সহ 5 জনকে গ্রেফতার করে র্যাব। জব্দ করা হয়েছে বিদেশি পিস্তল, ক্যাসিনোর সরঞ্জাম ও মাদকদ্রব্য। কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতিকে আগেই জিজ্ঞাসাবাদের জন্য র্যাব কার্যালয়ে নেওয়া হয়। পরে অভিযান চালিয়ে ক্লাবের আরও 4 জনকে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার করা হয়। ক্লাব কমপ্লেক্স থেকে জব্দ করা হয় 1000 পিস ইয়াবা, ক্যাসিনোর সরঞ্জাম, তাস, 3 রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি বিদেশি পিস্তল। অভিযানের পর থেকেই থমথমে মতিঝিল ক্লাব পাড়া। থমথমে ক্রীড়াঙ্গনের সামনের সারির 4টি ক্লাবে অবৈধ ক্যাসিনো, মদ ও জুয়ার আসরের খবরে ডিএমপির অভিযান। মোহামেডান স্পোর্টিং ক্লাব, আরামবাগ, ভিক্টোরিয়া ও দিলকুশা, এই 4টি ক্লাবে একযোগে অভিযান চালায় পুলিশ। ক্লাবগুলোর ভেতরের চিত্র ইউরোপীয় ক্যাসিনোর মতো। পাওয়া গেল ডিজিটাল বোর্ড সহ ক্যাসিনোর সরঞ্জাম, মদ, সীসাবারের আয়োজন এবং নগদ টাকা। এছাড়াও ক্লাবগুলোতে ছিল বেশ কিছু নির্ধারিত কক্ষ। ক্লাব কার্যক্রমের আড়ালে এইসব স্থানে বসত জুয়া ও নেশার আসর।
ক্যান্টিনের নামে ছিল মিনি বার। বিভিন্ন কক্ষ থেকে পাওয়া গেছে বিভিন্ন দেশের জুয়ারিদের ভিজিটিং কার্ড। তবে ইয়াং ম্যানস ক্লাবে র্যাবের অভিযানের পর ক্লাবগুলোতে তালা ঝুলিয়ে দিয়ে সরে পড়ে ক্যাসিনোর সাথে জড়িত কর্মকর্তারা। দর্শক, জুয়ার আসর বা ক্যাসিনো নতুন কোনো বিষয় নয়, আর জুয়া পৃথিবীর প্রাচীনতম বদভ্যাসের একটি। বাংলাদেশেও এটি পুরাতন বদভ্যাস। এর নতুন ধারা শুরু ৮০-র দশকে। চলুন দেখে আসি ক্যাসিনোর দেশ এবং বিদেশের পরিস্থিতি। বিশ্বব্যাপী জুয়া কবে থেকে শুরু হয় তার সঠিক ইতিহাস পাওয়া দুষ্কর। ধারণা করা হয় জুয়ার ইতিহাস প্রায় সভ্যতার সমান। কালের টানে সমাজ এগোতে থাকে আর জুয়া অনিয়ন্ত্রিত হতে থাকে। অনিয়ন্ত্রিত জুয়ার আসরকে সীমানায় বাঁধতেই ক্যাসিনোর উৎপত্তি। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ক্যাসিনোর রমরমা ব্যবসা চলছে। বিশ্বজুড়ে রয়েছে অসংখ্য ক্যাসিনো, যেখানে জুয়ার নেশায় মত্ত থাকে জুয়ারিরা। আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া, চীন, ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল সহ অসংখ্য দেশে গড়ে উঠেছে এই টাকা উড়ানোর আসর। ধনাঢ্য ব্যক্তিরা টাকা উড়িয়ে আনন্দ পান, ক্যাসিনোতে যান টাকা উড়াতে। তবে কিভাবে ঢাকার মতিঝিলের ক্লাবগুলো থেকে খেলাধুলা বিদায় নিয়ে ক্যাসিনো চালু হলো তা নিয়ে সঠিক তথ্য পাওয়া দুষ্কর। তবে ক্লাবে জুয়ার চর্চা ছিল প্রায় জন্মলগ্ন থেকেই। ক্লাব সংশ্লিষ্টরা বলছেন, আবহানী, মোহামেডান সহ অন্যান্য ক্লাবে জুয়ার প্রচলন ছিল ৮০-র দশক থেকেই, এবং সেটি করা হতো মূলত ক্লাবের পরিচালনা ব্যয় নির্বাহের জন্য। তখন ক্লাবের সংগঠকরা রাজনীতিতে খুব একটা সক্রিয় ছিলেন না, বরং ক্লাবগুলোর মধ্যে খেলা নিয়ে তীব্র প্রতিযোগিতা ছিল। ওই সময়টাতে সপ্তাহে ২-৩ দিন হাউজি পরিচালিত হতো। ক্লাবের বার্ষিক দাতাদের বাইরের বড় আয় আসতো এই হাউজি থেকে। ঢাকায় ক্যাসিনো সংস্কৃতির সূচনা হয়েছে কলাবাগান ক্লাবের হাত ধরে প্রায় ৭-৮ বছর আগে। বিদেশের মতো বিশাল ফ্লোরে হাজার রকমের জুয়া খেলার যন্ত্রপাতির সমাহার না হলেও গত ৫-৬ বছরে স্পট মেশিন পৌঁছে গেছে ক্লাবগুলোতে। পরবর্তীতে মতিঝিল, কলাবাগান, তেজগাঁও এবং এলিফ্যান্ট রোডে জমজমাট ক্যাসিনো ব্যবসা শুরু হয়। এর আগে তাইওয়ানি একটি দল ২০০০ সালের দিকে এখানে পানশালা কাম রেস্তোরাঁ চালু করে। তারা চলে যাওয়ার পর কয়েকজন বাংলাদেশি ক্যাসিনো চালু করেন। মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ একসময় খেলোয়াড় তৈরির কারখানা ছিল এটি। গত ৬-৭ বছর ধরে এখানে আর খেলোয়াড় তৈরি হয় না। যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এটির নিয়ন্ত্রণ নিয়ে চালিয়েছেন ক্যাসিনো। প্রতি রাতে এখানে কোটি টাকার জুয়া খেলা হতো। এটি বন্ধে হাইকোর্টের রায় থাকলেও বন্ধ হয়নি। খেলোয়াড় সৃষ্টি না হলেও কোটি টাকার মালিক হয়েছেন সম্রাট সহ বেশ কয়েকজন। সম্রাটের ছত্রছায়ায় ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ ভূঁইয়া, ওয়ার্ড কমিশনার মমিনুল হক সাইদ সহ এ অপকর্মে জড়িয়ে পড়েন অনেকে। দর্শক, সময় হলো একটি বিরতির। ফিরে এসে থাকবে খালেদের জুয়ার রাজত্বের খবর। সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ২১-এর চোখে। বিরতির আগে বলছিলাম খালেদ ভূঁইয়ার জুয়া রাজত্বের খবর। তার রাজত্বে পুরো এলাকা ছিল থমথমে। ত্রাস, দখল, জুয়ার আসর, ক্যাসিনো, চাঁদাবাজি সহ এমন কোনো অপরাধ নেই যা করেননি যুবলীগের সাবেক এই নেতা। চলুন ঘুরে আসি তার রাজ্য থেকে। ছত্রছায়া সম্রাটের ক্যাসিনো চালাতো খালেদ ভূঁইয়া। মহানগরের দায়িত্ব পাওয়ার পর বেপরোয়া হয়ে ওঠেন যুবলীগের সদ্য বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া। কলোনিতে জন্ম নেয়া খালেদ ভূঁইয়া একসময়ে মির্জা আব্বাসের ক্যাডার ছিল। রাজনৈতিক পরিস্থিতি বদল হওয়ার পর যোগ দেন ক্ষমতাসীন দলে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। একের পর এক দখল, চাঁদাবাজি সহ নানা কারণে ডন বনে যান ক্যাসিনো খালেদ। ইয়াং ম্যানস ক্লাব ক্যাসিনোর মালিক যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া।
অভিযোগ, নানা অপকর্মের সাথে জড়িত তিনি। কমলাপুর ও রেল কলোনিতে টর্চার সেল ছিল তার। সেখান থেকে উদ্ধার হয়েছে ইলেকট্রিক শক দেওয়ার সরঞ্জাম। শুধু খালেদই নয়, এসব ক্যাসিনোর সাথে জড়িত বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। ঢাকা দক্ষিণের অনেক এলাকা, বিশেষ করে খিলগাঁও, শাহজাহানপুর, টিএনটি কলোনি, এজিবি কলোনি, মুগদাসহ অনেক এলাকায় ত্রাসের রাজত্ব ছিল এই নব্য যুবলীগ নেতার। এসব এলাকায় বাড়িঘর দখল, সরকারি জায়গা দখল করে দোকানপাট তুলে ভাড়া ও পজেশন বিক্রি, ফুটপথের চাঁদাসহ অনেক অপকর্মে কামিয়েছেন শত কোটি টাকা। খালেদ ভূঁইয়ার ক্যাডারদের গুলি খেয়ে এখন পঙ্গু অবস্থায় বিছানায় দিন কাটে এই ব্যক্তির। তিনি জানান, খালেদের অনুসারীরা তাকে 2টি এবং অন্য একজনকে 6টি গুলি করে। খালেদ ভাইয়ের লোক মসজিদের ভিতরে ঢুকে কবির ভাইকে গুলি করছে। তখন আমি বাঁচাইতে গেলে আমাকেও গুলি করছে। কবির ভাইও খালেদ ভাইয়ের ছিল, ওই সরোয়ার দিয়েও খালেদ ভাইয়ের পিছু নিয়ে ছিল। তিনি আরও জানান, ত্রাস সৃষ্টি করে পুরা খিলগাঁও দখলে নিয়েছেন তিনি। ওই লোকটা খুবই খারাপ, ওই লোকের ভয়েতে এদিকে এলাকাতে কোনো লোকজন আসতো না। খিলগাঁও ঝিলপারে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হয় তার অফিস। এখানে প্রতিদিন লোক জড়ো করে ভয়ের পরিবেশ সৃষ্টি করত খালেদ। এলাকাবাসী জানায়, খালেদের অস্ত্রের সামনে তারা ছিলেন অসহায় জিম্মি। শেষ কথা বললি অনেক মারতো নাকি? মার তো শেষ করে দিত। পোস্তালে কি করে শর্ট গান বডিগার্ড ছিল, ওখানে বাজার আছে, বিশাল বাজার, চান্দা দিল্লি 50,000 টাকা করতো। কে রিস্ক নেবে? একটা আতঙ্ক সবসময় কাজ করতো ভিতরে। খিলগাঁও 24 নম্বরের এ ভবনটির একটি ফ্ল্যাট খালেদের লোকজন দখল করে নিয়েছে, এমন অভিযোগ এলাকাবাসীর। ভাড়া আগে যে ওয়ার্ডের সভাপতি ছিল তার হাতে দিতাম। সভাপতি মানে বাড়িওয়ালা দিতেন না? না। খালেদ বাহিনীর সবচেয়ে বড় টর্চার সেল ছিল হাবিবুল্লাহ বাহার কলেজ। এখানে তার অনুসারী ছাড়া অন্যদের প্রবেশাধিকার ছিল না। ছাত্রত্ব শেষ করতে পারেননি অনেকে। ওই আলাউদ্দিন লিটনের নেতৃত্বে এবং খালেদ মোহাম্মদ ভূঁইয়ার নির্দেশে তারা ওগুলো ভাঙচুর করে আমাদেরকে কলেজ থেকে বিতাড়িত করে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় ভয়টাই দেখাইছে। আমরা অত্র এলাকায় এবং আশেপাশে কোনো এলাকায় আমরা আসতে পারতাম না। পরীক্ষা সিটপোর্ট ছিল হচ্ছে মির্জাবাসে, এটা ছিল খালেদ ভাইয়ের এলাকা। সো ওইখানে যদি আমরা যদি পরীক্ষাতে ঢুকতাম তাহলে আমার ক্ষতি হতো, এই জন্য আমরা পড়াশোনা করতে বাধ্য হয়েছি। সে আমাদের ফর্ম ফিল আপ করতে দেয় নাই। আর হলে গিয়ে যে আমার মা তার কাছে গিয়েছিল, আমার মাকে অস্ত্র দেখাইছে। তাদের ইচ্ছা মতো না চললে তার কলেজ আটকে রাখে, মারধর করে, নির্যাতন করে। অনুসন্ধানী টিম ওই এলাকায়। সে খবর পেয়ে জনাবিশেষ লোক ছুটে আসেন। তারা কেউই খালেদের ক্যাডার বাহিনীর কারণে শিক্ষা জীবন শেষ করতে পারেননি। মাদক ব্যবসায়ীগুলি করতো, আমাদেরকে বিভিন্নভাবে কোর্স করা হতো তাদের সাথে, কিন্তু আমরা এগুলি যাতে না যাওয়ার কারণে তখন সে আমাদেরকে একটা পর্যায়ে কলেজ থেকে বের করে দিল। ওনার যে অপকর্ম, এটা বলে তো আপনার শেষ করা যাবে না। তো দেখবেন সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহসভাপতি, এদের 3জন, মানে 3টা রুম এবং প্রতিটা রুম এসি, এবং আপনি ওখানে গেলে অবশ্যই টর্চার সেল ওখানে পাবেন। খালেদ তাদেরকে বাড়িছাড়া করেছেন, এমন দুঃখময় জীবনের কথাও জানান তারা। আধা ঘন্টা তাণ্ডব চালায়, তাণ্ডব চালানোর পরে পরবর্তীতে বলে আসে যে সন্ধ্যা 24 ঘন্টা সময় দিয়ে আসে, 24 ঘন্টার ভিতরে তাদেরকে 10 লাখ টাকা পৌঁছে দিলে তারা আমাকে ছেড়ে দিই। হাবিবুল্লাহ বাহার কলেজের অধ্যক্ষের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে তার কিছু জানা নেই। ছাত্র তো শেষ করতে পারলো না বা তাদের কাগজপত্র ছিঁড়ে ফেললো না, ছাত্র তো শেষ করতে পারেনি, কাগজপত্র ছিঁড়ে ফেলছে, এমন ঘটনা তো আমি জানি না। বর্তমান কলেজ ছাত্রলীগের সভাপতিও নির্যাতনের কথা অস্বীকার করেন। একই সাথে অভিযোগ করেন তারা উচ্ছৃঙ্খল ছিল। আমার দায়িত্ব পালনের মেয়াদে এই ছেলেগুলোর নাম আমি কখনো শুনি নাই। খিলগাঁও রেল কলোনিতে কয়েকশো দোকান তুলে এককালীন 10 লাখ টাকা থেকে 30 লাখ টাকায় পজেশন বিক্রি করেছেন তিনি। কিছুদিন আগে 21-এর চোখে অনুসন্ধানী অনুষ্ঠান প্রচারের পর রেলওয়ে কর্তৃপক্ষ দোকানগুলো গুড়িয়ে দিয়েছেন। এখানে 3 শতাধিক দোকানের পজেশন বিক্রি করেছেন খালেদ। কেউ বলে 20 লাখ, কেউ 10 লাখ, কেউ 30 লাখ, এরকম বলে। নিচে মনে করেন যে খালেদ মামুন ভূঁইয়া, তারপরে তার লোকজন ছিল, বাড়িঘর বেচছেন, একটা দোকান রাখছে, তাদের বস্তু নেই, সোজা কথা এই অবস্থা। সরকারি জায়গা দখল করে এজিবি কলোনিতে অন্তত 130টি দোকান তুলেছেন খালেদের নেতৃত্বে জাহিদুল ইসলাম টিপু। টিপু আবার এই মার্কেটের আলিশান একটি হোটেলের মালিক। শতাধিক দোকান থেকে কয়েক কোটি টাকা তুলে নিয়েছেন খালেদ ভূঁইয়া। এটি আবার চালিয়েছেন মুক্তিযোদ্ধাদের নামে। মুক্তিযোদ্ধা মার্কেটের সিটি কর্পোরেশনের অনুমোদন আছে কিনা সে কাগজ দেখাতে পারেনি কেউ। আপনাদের বরাদ্দপত্র আছে এখানে? হ্যাঁ, এ মার্কেট থেকে খালেদের নামে টাকা তুলেন আলমগীর। তার কাছে এ বিষয়ে জানতে চাইলে খেপে যান তিনি। 16 টাকা। কত টাকা রয়েছেন? 10 টাকা। 10 টাকা।
100-150 টাকা করে ওঠেন। না না, আপনি ফালতু কথা বললে চলবে না, চলো না, কোন চলবে আপনার আমার সাথে। শাহজাহানপুর, গুলশান ও নিকেতনও রয়েছে ক্যাসিনো খালেদের বাড়ি ও ফ্ল্যাট। ওনার ফ্ল্যাট আছে 2টা জানি। হ্যাঁ, এখানে ইয়াংম্যানস ক্লাবে অবৈধ ক্যাসিনো চালানোর দায়ে আইন শৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছে বেশ কয়েকদিন আগে। কয়েক দফায় রিমান্ডে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে খালেদ। AKM মমিনুল হক সাঈদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 9 নং ওয়ার্ড কমিশনার। একসময় বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও প্রেক্ষাপট পরিবর্তনের পর যুবলীগ নেতা সম্রাটের হাত ধরে রাতারাতি যুবলীগে যোগ দেন। দর্শক, ক্যাসিনো সাইদ, বিস্তারিত জানাবো এই বিষয়ে, তবে ছোট্ট একটি বিরতির পর সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি 21-এর চোখে। দর্শক, ক্যাসিনো, বাড়ি দখল, চাঁদাবাজি, ওয়ার্ড কমিশনার মমিনুল হক সাঈদকে কয়েক বছরে অগুনতি টাকার মালিক বানিয়ে দেয়। চলুন দেখে আসি তার জীবনচিত্র। গেল সিটি কর্পোরেশন নির্বাচনে কমিশনার নির্বাচিত হয়ে আরামবাগ এলাকায় আধিপত্য বিস্তার করেন সাঈদ। বাড়িঘর দখল, চাঁদাবাজি, ফুটপাতে দোকান বসানো সহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে শত কোটি টাকার মালিক হন সাঈদ। অভিযানের আগেই দেশের বাইরে গিয়েছিলেন সাঈদ, আর ফিরে আসেননি। আরামবাগ ক্রীড়াচক্র অনেক খেলোয়াড় তৈরি করেছে এই ক্লাব। কয়েক বছর ধরে এখানে ক্যাসিনো চলছে, জুয়ার টাকায় ক্লাব মালিকদের পকেট ভরেছে। নির্বাচিত হওয়ার পরপরই শুরু হয় দখলবাজি। আরামবাগের এই বহুতল ভবনটি রাতের আধারে দখলে নেয় মমিনুল হক সাঈদ ও তার সহযোগীরা। তারা হঠাৎ করে আমাকে আমাদের এই বিল্ডিংয়ের রাতে সব দিকে তালা মেরে দিয়ে উপরে ছাদ ভাঙা শুরু করছে। তো বলছে স্থানীয় কমিশনার মমিনুল হক সাঈদ আর বাই অর্ডার অফ সম্রাট, এদের নির্দেশে এই কাজগুলো করতেছে। মমিনুল হক সাঈদের কার্যালয়, এটিও নাকি দখলের সম্পত্তি। শুধু কার্যালয় নয়, পুরো ভবনটি দখলে নিয়েছেন এই কমিশনার। তবে এ নিয়ে মুখ খুলতে রাজি নন স্থানীয়রা। আরামবাগের রাস্তায় অনুসন্ধানী টিম দেখে এক নারী অভিযোগ করেন তার বাড়ির একটি ফ্ল্যাট কমিশনারের লোকজন দখল করে নিয়েছে। সাঈদের লোক হ্যাঁ, জোর করে দখল করে আসছে। ওর আগে পিস্তল নিয়ে আসছে, এটা নিয়ে আসছে, ওইটা নিয়ে আসছে। আমি তো ভাই একা থাকি। সেই বাড়িতে গিয়ে দেখা যায় একজন কাজের মহিলা আছেন। প্রথমে তিনি ভাড়াটিয়া দাবি করেন, কাকে ভাড়া দেন সে প্রশ্নের উত্তর নেই। আমি বলতে পারি না। আমেরিকা প্রবাসী এই বাড়িওয়ালা এখন ভয়ে বাংলাদেশেই আসেন না। প্রাণের ভয়ে এখানে কেউ আসে না, জানান ভুক্তভোগী এ নারী। হ্যাঁ, আমার তো কেউ নাই এখানে, আমার সব আমেরিকা। আরামবাগ ক্লাবের পাশে বহুতল এই ভবনটিতে বাংলাদেশ পাবলিকেশনস নামের একটি কোম্পানির। কয়েক বছর আগে 8 তলায় ভবনটি পুরো দখলে নেয় মমিনুল হক সাঈদের লোকজন। দোতলায় ছিল টর্চার সেল। অভিযান শুরুর পর অফিস বন্ধ করে গা ঢাকা দিয়েছেন সাঈদের সহযোগীরা। পোস্টারে দেখা যায় মেহেদি হাসান, মাহমুদুল হাসান ও নুরুদ্দিন আহমেদ সাকিব সহ বেশ কিছু নাম। এলাকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেন এরা। দোকানদাররা জানান, হঠাৎ একদিন সকালে মালিক বদল হয়। দখলে নেয়ার পর এদের কাছেই ভাড়া দিয়ে যাচ্ছেন। বাংলাদেশ পাবলিকেশন লিমিটেড ওরাই ভাড়াটা নিত। একদিন হঠাৎ করে খুঁজেও পাই না, পরে এরা কয় যে আমরা এখন ভাড়া নেব। ওই মমিনুল হক সাঈদের লোকজন নাকি এরা আমাদেরকে স্লিপ দিয়ে ভাড়া নেয়। ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, ক্যাসিনোর পিছনে যত প্রভাবশালী ব্যক্তিই থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই শহরে কোথাও এই ধরনের অবৈধ জোয়ার বোর্ড বলেন অথবা ক্যাসিনো বলেন, কোথাও আমরা এটা চলতে দেব না। এত বছর অবৈধ ক্যাসিনো চললেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি, এমন প্রশ্ন ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। তিনি বলেন, এগুলো চলতে দেওয়া হবে না। বিভিন্ন ক্লাবে, বিভিন্ন হোটেলগুলিতে বারের পারমিশন দিয়েছি, কিন্তু ক্যাসিনোর পারমিশন আমরা দেইনি। ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান নয়, এটা হলো অবৈধ কোনো ব্যবসার বিরুদ্ধে। রাজধানীর এই ক্যাসিনো রাজ্য প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের খণ্ডচিত্র। বর্তমান সরকার দুর্নীতি বিরোধী যে অভিযান শুরু করেছেন তা সফল হবে, সমাজে স্থিতি ফিরবে, এমন প্রত্যাশা প্রতিটি সৎ নাগরিকের। দর্শক, এ বিষয়ে আমরা জানতে চাইব দ্য লয়ার অ্যান্ড জুরিস্টের হেড অব চেম্বার ব্যারিস্টার AM মাসুমের কাছে।
দেখুন, ক্যাসিনোর যে আবির্ভাব এটা কিন্তু প্রথম শুরু হয়েছে আপনার ইটালি ভ্যানিসে, এবং সেটা 17th সেঞ্চুরির বিগিনিংয়ে। বাট পরে যেটা হয়েছে 18th সেঞ্চুরিতে এটা আবার ব্যান করা হয়েছিল। বাট ইউরোপ এবং ইউএসএ এটা 20th সেঞ্চুরির বিগিনিং থেকে এটাকে লিগ্যালাইজ করা হয়, এবং যেটা লাস্ট যেটা আমরা দেখছি যে সিঙ্গাপুরে সেটা হলো 2005-এ লিগ্যালাইজ করা হয়। বাট এটা ট্রানজ্যাকশনটা টোটালি হয় ব্যাংকিং চ্যানেলে এবং রুলস রেগুলেশন ফলো করে। আনফর্চুনেটলি বাংলাদেশে যেটা হয়, আমাদের যে কনস্টিটিউশন সেখানে আর্টিকেল 18 সাবসেকশন 2-তে স্পেসিফিকলি গ্যামলিংকে প্রহিবিটেড করা হয়, যার ফলশ্রুতিতে আমাদের যে পুরনো আইন যে পাবলিক গ্যামলিং অ্যাক্ট 1867 সেখানে সেকশন 3-তে স্পেসিফিকলি বলা আছে যে যদি কেউ এই ইনস্ট্রুমেন্টস বা বাড়ির অ্যারেঞ্জমেন্ট করে যেখানে গ্যামলিং বা এই ধরনের ক্যাসিনো হয়, তাহলে তার পানিশমেন্ট হবে 3 months ইমপ্রিজনমেন্ট এবং 200 টাকা ফাইন। বাট যে খেলবে তার পানিশমেন্ট আবার সেকশন 4-এ বলা আছে যে 1 month ইমপ্রিজনমেন্ট এবং 100 টাকা ফাইন। যদিও এটা যেহেতু অনেক পুরনো আইন, পানিশমেন্টটা খুব একটা হার্শ বলা যায় না। বাট আবার আপনি যদি এই পথে যে টাকাটা উপার্জন করবেন, দুর্নীতি দমন কমিশন আইন 2004 যেখানে স্পেসিফিকলি যে এই অসাধু উপায়ে যে আপনি উপার্জন করবেন সেটা কিন্তু গভর্নমেন্ট বাজেয়াপ্ত করে দিতে পারে। শুধু তাই নয়, সেকশন 27 স্পেসিফিকলি বলেছে যে এই অসাধু উপার্জনের জন্য আপনার পানিশমেন্ট হাইয়েস্ট যেটা 10 বছর হতে পারে এবং মিনিমাম পানিশমেন্ট 3 বছর হতে পারে। দর্শক, আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, তুলে আনব তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়, প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21-এর চোখ @21-tv.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 019721212221 এই নম্বরে। দর্শক, আজকের 21-এর চোখ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন 21 টেলিভিশনের সঙ্গে।